2024-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের আলাপ উনি দীর্ঘদিন যাবৎ করছেন। এই আন্দোলনের সাথে উনি সম্পৃক্ত। তো আমরা এই পর্যায়ে আলাপ করার জন্য অনুরোধ করব আমাদের নোয়াখালীর কৃতি সন্তান শ্রদ্ধেয় কবি ও দার্শনিক ফরহাদ মোজাহিদ ভাইকে। আপনারা সবাই আমার সালাম জানবেন, আমার সংগ্রামের শুভেচ্ছা। আমি আপনাদের এই এলাকায় আসতে পেরে, আমি নোয়াখালী সন্তান, এই এলাকায় আসতে পেরে আমার অনেক স্মৃতি মনে পড়ছে। আমি যখন ছোট ছিলাম আমার বাবার সঙ্গে আসতাম, আপনার এখানে এই এলাকাতে বাজারে এসতাম, কোম্পানিগঞ্জে এসেছি বহুবারই। ওই স্মৃতিগুলো মনে পড়ছে। সবই বদলে গেছে, আগের তো সেই অবস্থা নেই। ফলে আমি আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আপনারা আমাকে কিছু কথা বলার সুযোগ দিচ্ছেন, তা তো এটা আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। আমার জন্য বিশেষ সম্মানের আজকে যে আমাদের এই সমন্বয়কদের মধ্যে 3 জন এখানে হাজির হয়েছেন। ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছেন। আমি এই অনেকগুলো সবাই গেছি, এবার এই প্রথম আমাদের সমন্বয়কদের সঙ্গে আমি একই মঞ্চে উঠে কথা বলছি। ঢাকাতে কথা হয়েছে, কিন্তু ঢাকার বাইরে এই প্রথম কথা হচ্ছে। ফলে আমি বিশেষভাবে আজকে সোহেল, আমাদের মোহাম্মা ফাতেমা, নাজিফা জান্নাত, তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। আমি যদি আর আমার আলোচনা শুরুর আগে আমি যদি অন্তত আমার 3 জন বন্ধু যারা এখানে হাজির আছেন, আমার সহকর্মী, না বলি তাহলে আমার অন্যায় হবে। আমাদের সমস্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমার বন্ধু মোহাম্মদ রুমেল। উনি হাজির আছেন, আমাদের বিভিন্ন কাজে অনুপ্রেরণা দেন এবং একই সঙ্গে হাজির আছেন আমাদের মোহাম্মদ রুমেল বানান নামে তার একটা ইউটিউব আছে, চ্যানেল আছে। এছাড়া তিনি আমার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করেন, যেটাকে আমরা বলি ভাব বৈঠকি। আলাপ আলোচনা, কথাবার্তা, আলোচনার মধ্য দিয়ে আমাদের চিন্তাকে পরিচ্ছন্ন করা এবং আগামী দিনে আমরা বাংলাদেশকে কোন দিকে নেব, কী করে নতুন বাংলাদেশ গঠন করব, ওই বিষয়টা আমরা পরস্পরের সঙ্গে আলোচনা করি এবং সারা দেশে আমরা ঘুরে বেড়াবো। এছাড়াও আমার একটা ছোট্ট একটা জায়গা আছে টাঙ্গাইলে, আমরা বিদ্যাঘর বলি, সেখানে আমরা একত্রিত হই। সেখানে যাবার জন্য আপনাদেরকে আমি এখনই আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমাদের আগামী যে কোনো ভাব প্রতিযোগিতা আপনারা যাবেন এবং ধরেন। আর এছাড়া আমার সঙ্গে যারা যুক্ত আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আরেক বন্ধু কাশেম এখানে হাজির আছেন। তিনি অতি নীরব থাকেন সব কাজের পেছনে, কিন্তু অনেক বড় বড় কাজে আমার বন্ধুকে আমরা কাছে পাই। এবং এবার যখন আমরা বিশেষত এই মাজার ভাঙ্গা বিরোধী যে আন্দোলনটা চলছে, এই মাজার ভাঙ্গা যেটা একটা ফৌজদারি অপরাধ, এর বিরুদ্ধে আমরা যে মজলুমের পক্ষে দাঁড়ানো, এটা আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে। আমাদের নবী রসুল ওলিয়া উলিয়া আমাদেরকে শিখেছে যে মজলুমের পক্ষে দাঁড়াতে হবে। ফলে কাশেম এই একটা বড় আজকে একটা অনুষ্ঠান ঢাকা করেছেন, উনি সহযোগিতা করেছেন। ঢাকা থেকে আমাদের সঙ্গে এখানে এসেছেন, আমি কাশেম ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। এছাড়া তার সঙ্গে এসছে আপনাদের ওখানে আছে দেখেন আমাদের কোহিনুর আখতার, উনি অত্যন্ত নামকরা সঙ্গীত শিল্পী এবং বিশেষত নদিয়া যে ফকিরি ধারার যে গান, তিনি অত্যন্ত নামকরা মেয়ে এবং এখানে আমার সঙ্গে এসছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, বিভিন্ন রকম কাজে তারা আমাদের সঙ্গে জড়িত আছেন। তো আমরা আজকের আলোচনা গুরুত্বপূর্ণ যে আগামীর বাংলাদেশটা কেমন হবে। তো আগামীর বাংলাদেশটা কী হবে এটা কিন্তু নির্ভর করবে আমরা কারা। আমরা কি একসঙ্গে বসতে পারি? আমরা কি একসঙ্গে কথা বলতে পারি? আমরা কি একসঙ্গে চিন্তা করতে পারি? আমরা কি আমাদের শত্রুদের চিনতে পারি? কারা আমাদের শত্রু, কারা আমাদের মিত্র? যদি আমরা চিনতে পারি শত্রু মিত্র এবং আমরা কারা, তাহলে কিন্তু আগামীতে বাংলাদেশ আমি করতে পারব। আর যদি চিনতে না পারি তাহলে আমাদের মধ্যে বিভেদ তৈরি হবে, আমাদের মধ্যে নানান রকম বিভেদ তৈরি হবে। বহু লোক আমাদের মধ্যে নানা রকম দ্বন্দ্ব তৈরি করবে, যে দ্বন্দ্ব নাই, আসলে কোনো দ্বন্দ্ব নেই। আমরা এখানে বসেছিলাম, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আজকে জামাতে ইসলামের আমির তিনি এসে
আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আমি জানি না তিনি আছেন কিনা এখানে, আরও যারা আছেন আশা করি, এবং তারা এসে আমাদেরকে ভালোবাসা জানিয়ে গেছেন, আমরা এখানে এসেছি সমর্থন জানিয়ে গেছেন। এবং আমি দেখেছি এই গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন ক্ষেত্রে আমার সঙ্গে আজকে শরীফের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ আছে, তাকে চিনি, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আমরা অনেক কিছু শেয়ার করেছি বাংলাদেশের বৃহত্তর স্বার্থের জায়গা থেকে, এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে একমত হতে আমাদের কোনো অসুবিধা হয়নি। এই যে ঐক্য বিচক্ষণতা, এটা খুব জরুরি। আমাদের সমাজে নানান রকম মানুষ আছে, নানান চিন্তার মানুষ আছে। আমার উল্লেখ করেছেন অনেকে একটু আগে যে হেফাজতের সময় আমরা 2013 সালে আমি নিঃশর্তভাবে হেফাজতে ইসলামকে সমর্থন দিয়েছি, নিঃশর্ত, কোনো শর্ত দেবে। কেন দিয়েছেন? কারণ আপনাকে সত্যের পক্ষে থাকতে হবে। সেটা সত্যটা কি? সত্যটা খুব সহজ কথা, যে আমাদের বাংলাদেশে সভা সমাবেশ করবার অধিকার প্রত্যেকের আছে। আপনি ইসলামপন্থী হতে পারেন, কি আপনি কমিউনিস্ট হতে পারেন, আপনি আস্তিক হতে পারেন, কেবল নাস্তিক হতে পারেন। আপনার কথা বলার অধিকার, সভা সমাবেশের অধিকার থাকতে হবে, খুব পরিষ্কার। এবং যদি আমি কথা বলতে দেই, যখনই কথা বলছি তখনই কিন্তু বহু সমস্যার সমাধান হয়ে গেছে। কথা বলে সমাধান হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। আপনারা দেখছেন টেলিভিশনে আমার লেখালেখিতে আমি এই কাজটা করেছি। তারও আগে যদি আপনারা মনে রাখেন, আমি মনে করি, আশা করি আপনাদের মনে আছে, বাংলাদেশে লম্বা কোফতার টুপি পরলে জঙ্গি বলে ধরে নিয়ে যেত। মনে আছে না আপনাদের? জঙ্গি বলে ধরে নিয়ে যেত। এই যে লোকটা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, একা সেকুলারদের বিরুদ্ধে, যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন, অনেক সময় হয়তোবা বুঝে বলেন নাই, তারা কিন্তু ইসলাম প্রতি তাদের যে বিরূপ মনোভাব, তাদের যে নেতিবাচক মনোভাব, এর বিরুদ্ধে আমাকে একা লড়তে হয়েছে। একা, আমি একা ছিলাম। আমি মৌলবাদী ছিলাম, জামাতি ছিলাম, কি না ছিলাম বলে, সবই ছিলাম। তাই লড়তে হয়েছে কেন? আপনাকে সত্যের পক্ষে থাকতে হবে, খুব পরিষ্কার কথা। সত্যটা কি? মানুষ কথা বলতে চায়, তাকে কথা বলতে দিতে হবে। তার মানে আপনি যে কথা বলবেন, আপনার বক্তব্য আমার মত নাও থাকতে পারে, আমি একমত নাও হতে পারে, কিন্তু আপনাকে কথা বলতে দেব, এবং আপনার সঙ্গে কথা বলার মাধ্যমে আমরা কি করব? সমাধান করব। কেন সমাধান করব? কারণ আমরা একই রাষ্ট্রে, একই সমাজে বাস করতে হবে, নাকি? হতে না, আমাদের একই জায়গায় বাস করতে হবে, এই রাষ্ট্র আমাদের। ফলে সেখানে আমাদের একটা বোঝাপড়া লাগবে। আপনারা যদি খেয়াল করেন, 2008 সাল থেকে আমাকে লড়াই করতে হয়েছে হেফাজত এবং জামাতের সঙ্গে দ্বন্দ্ব মেটাবার জন্য। হেফাজত বলতেন যে জামাত সব ভালো, কিন্তু তাদের আকীদা ঠিক নেই। আপনারা জানেন এগুলো, নাকি? আপনার কিন্তু মনে কষ্ট পাবেন না বললে, আমি নিজের কথা বুঝে বলার জন্য। কারণ বাংলাদেশ কী করে গঠন করবেন এর সঙ্গে যুক্ত, ঠিক আছে? আর জামাত মনে করতো হেফাজত অরাজনৈতিক, রাজনীতি বিরোধী, তারা খালি মাদ্রাসার মধ্যে পড়ে থাকে। এই তর্ক চলতে, এটা দ্বারা কি আমরা আগাইতে পারবো? এই বিরোধীর দ্বারা আগাইতে কি পারবো বলেন? আপনার সঙ্গে আমার আকীদার পার্থক্য থাকতেই পারে, থাকতেই পারে, সমস্যা নেই। কিন্তু যদি ঈমান ঠিক থাকে, ঈমান মানে আপনি গায়েবে ঈমান। ইসলামে ঈমান বলতে বিশ্বাস বোঝায় না, ইসলামে ঈমান বলতে গায়েবে ঈমান বোঝায়। যা অনুপস্থিত, যিনি নিরন্তর অনুপস্থিত, অদৃশ্য না। আমি গতকাল পর্যন্ত বা 5টা পর্যন্ত আপনাদের কাছে অদৃশ্য ছিলাম, এখন দৃশ্যমান। আল্লাহ কিন্তু এরকম না, আল্লাহ কিন্তু অনুপস্থিত সবসময়। ফলে গায়েবী ঈমানের কথা বলেছে কোরআন শরীফে। ফলে এই যে ব্যাপারগুলো বুঝতে পারা, সে বোঝার মধ্যে আমাদের পার্থক্য থাকতে পারে, কথা হতে পারে। যখনই আমরা এই কথাগুলো বলবো, তখনই কিন্তু আমরা আমাদের রাষ্ট্রকে এবং সমাজকে শক্তিশালীভাবে আমরা গড়ে তুলতে পারব।
খেয়াল করেন, এর আগে দীর্ঘকাল মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মতো মুসলিম দেশকে বুঝাইছে যে কমিউনিজম হলো নাস্তিকদের ধর্ম, কমিউনিস্টরা নাস্তিক। তারপরে তারা ইসলামিস্টদের সঙ্গে করে তারা কিন্তু কমিউনিস্টদের ইন্দোনেশিয়াতে কি আফগানিস্তানে বা বিভিন্ন দেশে তাদের বিরুদ্ধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে ইসলামকে তার বিরুদ্ধে, আমাদের দেশের একটা বিশেষ রাজনৈতিক ধারার বিরুদ্ধে। আমরা অজ্ঞ ছিলাম বলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে এগুলো করলো, এই ব্যাপারে আমাদের কোনো এখনো পর্যন্ত আমরা যে বুঝতে পারি না যে আমরা কী করে আমরা ব্যবহৃত, কেমন এই ব্যবহৃত হওয়া থেকে আমাদেরকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবার খেয়াল করেন, এই যে যেটা একটু আগে তুষার বলে গেছে, আমি সে ব্যাপারে বেশি তো যাবো না। আমি একটা কথা বলি, আপনাদেরকে আগামী কাজটা বুঝিয়ে দেব। আপনাদের এই কথা বলে ভয় পাবেন না, কিন্তু কথাটা পরিষ্কার বলা দরকার। আমি লুকের ছাপায় বলতে পারবো না, কারণ আমি লুকের ছাপায় কথা বলতে জানি না। কী করে যাবে বলেন? প্রথমত একটা প্রতি বিপ্লব হয়ে গেছে, আপনারা যেটা করতে চাইছিলেন এটা কিন্তু ব্যর্থ হয়ে গেছে। আপনারা চেয়েছিলেন একটা গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায়, সে অভিপ্রায়কে রূপ দেওয়ার জন্যে একটা নতুন গঠনতন্ত্র তাদেরকে দিয়ে করবেন, একটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি, কী কাজ তার কাজটা হলো যে এই অভিপ্রায়টা, ওই যে মুগ্ধর কথা বলবো, মুগ্ধ কি সাইদ বা যারা এই যে শহীদরা হাজার শহীদ জীবন দিয়েছেন, যারা অন্ধ হয়ে আছেন, পঙ্গু হয়ে আছেন, তাদের মনের যে ইচ্ছা, যেটা লিখিত না হয়নি, তারা লিখতে পারেন না, এটা লিখবার জন্য সময়, এটাকে বলে অন্তর্বর্তী। কথাটা খেয়াল করেন, যে কথাটা তারা জীবন দিয়ে আমাদেরকে বুঝাই গেছে, এটা আমাদেরকে বুঝতে হবে, এবং এটা লিখবার জন্যে একটা সময় লাগবে। অলিখিত অভিপ্রায়কে লিখিত অভিপ্রায় করাটাকে যে সময়টা, এটা অন্তর্বর্তীকালীন সময়, এবং যখন এটাকে লেখা হয় এটার নাম হলো গঠনতন্ত্র। আপনারা বলেন সংবিধান, আমি বলি গঠনতন্ত্র। কেন? কারণ সংবিধান দেখে আপনি হলেন গোলাম আর আমি হলাম শাসক। আপনাকে শাসন করবার জন্যে আমি একটা আইন বানাবো, এটাকে বলে সংবিধান। আর যদি আমি বলি আপনি জনগণ, আপনি ঠিক করবেন কি করে আপনি আগামী দিনের রাষ্ট্র সমাজ ঠিক করবেন। এমনকি এই ডাকাতিয়া নদীতে কি করে আপনি বাঁধ দিবেন কি বাঁধ দিবেন না, আপনার যে সুইচ গেট আছে এটা কি রাখবেন কি রাখবেন না, কিংবা কি করে এই নদী শাসন করবেন, কি করে স্থানীয় সরকার রাখবেন, আপনার টাকা আপনি যে ট্যাক্স দেন, আপনার যে আয় আপনি করেন, এই টাকা আপনি কি করে খরচ করবেন। এটা যে আমলাদের পেছনে আপনি খরচ করতে চান না, পুলিশের পেছনে আপনি খরচ করতে চান না, অপ্রয়োজনীয় কাজে লুটেরাদের জন্য আপনি খরচ করতে চান না, এই সিদ্ধান্ত নেবার যে অধিকার তাকে বলে গঠনতন্ত্র। তাহলে গঠন করতে হবে, গঠন না করে দিলে পাবেন না। সকালবেলা গেছিলাম আপনাদের নদী দেখতে, ডাকাতিয়া নদীতে এই ভেঙে গেছে পুরোটা, এই পুরো অঞ্চল বন্যার সময় কী ছিল, প্লাবিত ছিল। আমার বন্ধু কাশেম এখানে সে ত্রাণ বিতরণ করে গেছে। আমি বলবো আপনাদের কখনোই আপনারা এটার সমাধান পাবেন না, আপনার খাতা লিখে রাখতে পারেন। কেন? কারণ আমাদের মাথার মধ্যে এখনও গঠন কথাটা, যে রাষ্ট্র আমি গঠন করব, ইউনুস না, আমি করব, জনগণ করবে, আমরা ঠিক করব কী ধরনের বাংলাদেশ রাষ্ট্র হবে, এটা ফরাজ মজরা ঠিক করে দেবে। এবং তার জন্যে আলোচনা লাগবে, তর্ক বিতর্ক লাগবে, তারপরে ঠিক করতে হবে। এবং সে তর্ক বিতর্কের মধ্যে এই যে একটু আগে বললাম যে হেফাজতে ইসলাম আর জামাতে ইসলামের বিরোধ মিটাতে হবে, হেফাজতে ইসলামের সঙ্গে চরমনের বিরোধ মিটাতে হবে, ইসলামীদের সঙ্গে কমিউনিস্টদের যে বিরোধ এটাও মিটাতে হবে। কেন একসঙ্গে থাকতে হবে, আপনি একটাকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন করতে পারবেন।
তাহলে বিরোধটা কী জন্য তৈরি হয়, কী কারণে তৈরি হলো, এটা তো বুঝতে হবে কারণটা কি। এটা কি আসলে আমার কোরআন শরীফ আছে, হাদিসে আছে, নাকি খামাখা বলতেছে এটা তো বিচার করতে হবে। তারা সে বিচার করবেন যারা জ্ঞানী ব্যক্তি, প্রজ্ঞাবান ব্যক্তি, যারা বুঝেন, যারা রাষ্ট্র বুঝেন, বাংলাদেশের জনগণের যারা স্বার্থ বুঝেন, এবং পাশে একটা শত্রু দেশ ভারত, আবার আরেকটা শত্রু দেশ মায়ানমার, এই দুইটা দেশের মাঝখানে আমাকে যদি টিকে থাকতে হয়, তাহলে এইসব বিভেদ কাটায় তুলতে হবে, কথা বলে আলোচনা করে করতে হবে। একজন যদি একজনকে দোষারোপ করেন, শত্রুর সুযোগ পাওয়া যাবে। আপনি যদি একজনের পেছনে একজনকে লাগান, দিল্লির সুযোগ পাবে, দিল্লি এগুলোই করবে। যখনই আমরা এইটা করতে দেব সমাজের মধ্যে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে রাষ্ট্র গঠন করতে আমরা পারব। খেয়াল করেন, এই যে বললাম যে একটা প্রতিবিপ্লব ঘটে গেছে, এবং সেই প্রতিবিপ্লব থেকে আপনাদের অনেক কিছু পাওয়ার আসলে খুব প্রত্যাশা করা ঠিক না। আমাদেরকে নতুন করে আবার আন্দোলনটাকে ঠিক জায়গায় নিতে হবে। ভুল কেন হয়েছে? কেউ কি ষড়যন্ত্র করেছে? না, ভুল হয়েছে কারণ আমরা অনেকগুলো ধারণা, অনেকগুলো কনসেপ্ট রাষ্ট্র সম্পর্কে আমাদের ধারণা অস্পষ্ট। আমরা বুঝি না রাষ্ট্র কাকে বলে, আমরা বুঝি না সরকার কাকে বলে। আমরা যখন রাষ্ট্র নিয়ে কথা বলি, তখন আমরা সরকারে কে আছে কে নাই এটা নিয়ে কথা বলি, ঠিক কিনা বলেন? যে এই কে গেছে উপদেশটা, ও উপদেশটা কেন গেলো, ও ভালো না, এই লোক গেলে ভালো হতো, এগুলো বলি এটা তো বলতেছে যে কোন উপদেশটা ভালো কে খারাপ, এগুলো বলতেছে। তো রাষ্ট্র তো আর সরকার তো এক না। একজন আছে আজকে, কালকে থেকে বাদ দিতে পারবেন, কিন্তু রাষ্ট্র তার বদল করা যায়। তাহলে রাষ্ট্র আপনি কেমনি করবেন, তার ঘরটা কেমন থাকবে, যেখানে আপনি বাস করবেন সবাইকে নিয়ে, এটা তো আগে ঠিক করতে হবে। পৃথিবী কেউ কেউ শুনছে যে ঘোড়ার আগে গাড়ি লাগায়, শুনছি কখন? ঘোড়ার আগে তো গাড়ি লাগায় না, আগে গাড়ি ঠিক করে তারপরে ঘোড়া লাগায়। তাহলে সরকার হলো পরে, রাষ্ট্র হলো আগে। এখন আমরা কি বলি, সরকার নিয়ে কথাবার্তা বলি, রাষ্ট্রের কোনো খবরই নেই। রাষ্ট্রের যে খবর নেই, রাষ্ট্র কিন্তু আপনাদের কাছ থেকে চলে গেছে। কোথায় গেছে জানেন? কেউ জানেন আপনাদের রাষ্ট্র কোথায় গেছে? আপনাদের রাষ্ট্রে চলে গেছে জেনোসাইড জোর গেছে। নাম শুনছেন? জেনোসাইড জো হলো এই যে বাইডেন সাহেব আছে আমেরিকা, আমাদের ইউনুস সাহেব গেছেন ওখানে। ডিপ্লোম্যাটিক্যালি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করতে আপনি কী করবেন? আপনি হাত মেলাবেন নাকি? এটা হলো কূটনৈতিক ব্যাপার। আপনি যখন আলিঙ্গন করেন আর চুমু খান, তো বোঝা গেল যাদের হাতে ফিলিস্তিনের জনগণের রক্ত লেগে আছে, যারা বোমা মেরে ফিলিস্তিনকে মাটিতে মিশিয়ে দিচ্ছে, এখন তারা লেবাননে হামলা করেছে, সমস্ত মুসলিম বিশ্বকে যারা ধ্বংস করতে উদ্যত, যারা ইরানকে ধ্বংস করবে, তার সঙ্গে আপনি কোলাকুলি করে আর চুমু খায় আসছেন। এটা কি আপনার রাষ্ট্র? এটা কি আপনার উপদেষ্টা? আপনারা কি এটা করতে পারছেন? তাকে আমাকে উত্তর দিতে হবে আপনাদের। আপনাকে এই জন্য পাঠাচ্ছেন তাকে? তো তিনি কি করে গেল? তা তো এখানে আসা উচিত ছিল, বন্যার পরে উচিত ছিল না? তাহলে এখানে এসে বুঝা উচিত ছিল জনগণের মনের আশা আকাঙ্ক্ষা কি। এরপর উনি কী করলেন? এরপর তিনি চলে গেলেন ক্লিন্টন সাহেবের কাছে। ক্লিন্টন সাহেব কিচ্ছু না মার্কিন যুক্তরাষ্ট্র। তার স্ত্রী যখন প্রেসিডেন্ট ইলেকশনের জন্য গেছে, তাকে ইলেকশনের জন্য মনোনীত করা হয় নাই। কেন? যেহেতু তিনি দুর্নীতিবাদ। কিন্তু ক্লিন্টন সাহেব মনে রাখবেন, তিনি 1995 সালে বসনিয়া যুদ্ধ করছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বসনিয়ার বিরুদ্ধে যুদ্ধের তিনি ছিলেন সর্দার। কসোভো তিনি ছিলেন 1999 সালে। তিনি 1998 সালে, ভাইয়েরা বোনেরা, তিনি ইরাক ধ্বংস করেছেন। আপনাদের লজ্জা করে না? আপনার এখানে কেউ ছিলেন যে একটু লজ্জা পেয়েছেন? কেউ ছিলেন যে রাতে ঘুমাইতে পারেন নাই? ছিলেন না কেউ। তো সেই বিল ক্লিন্টনের সঙ্গে উনি এই যে আন্দোলনের নাকি যে মাস্টার মাইন্ড,
তারে তিনি পরিচয় করা দিয়েছেন, যিনি ইরাক ধ্বংস করছেন। ইরাক ধ্বংস করেছে, পুরো মধ্যপ্রাচ্য যার হাতে ধ্বংস হয়ে গেছে, ইনি সেখানে গেছেন। তারপরে তিনি কি, তার নীতি কি? তার নীতি হলো ন্যাটো এক্সপেনশন, মানে যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে গিয়া যুদ্ধ করবে। আগে ছিল শুধুমাত্র ইউরোপে, এখন এখানেও আসবে, বাংলাদেশও আসবে, যুদ্ধ করবে। আপনাকে যুদ্ধ করার জন্য তৈরি কি? আমি চুপ করে আছি তো, তাহলে তো আসতেছে তো, এটা ঠেকাবেন কী করে ইন্ডিয়াকে যদি এই যে ফেনি দিয়ে কেটে দেয় আর চিরাঙ্গা আলাদা করে ফেলে? আপনারা খালি কি সুইচ গেট আমাকে দেখাচ্ছি, এখান থেকে ঢুকতে, এখান থেকে বর্ডার কত দূর? এই ফেনি দিয়ে সামনে গেলে হেঁটে যাওয়া যায় না? কতক্ষণ লাগবে হাঁটতে? এখানে 1 ঘন্টাও লাগবে না। এই যে একটা বোকা জাতি, যে জাতি জানে না রাষ্ট্র কাকে বলে, একটা বোকা জাতি যে নিজের স্বার্থ বুঝে না, এদেরকে আমরা কি আগামী বুঝাবো? আমরা বুঝাবো কি বুঝাবো তাদেরকে আগামী রাখা? তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে এই জিনিসটা আমরা ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি। এবং বিল ক্লিন্টন সৌদি আরবিয়াকে সাপোর্ট করেছিল ইয়েমেন যুদ্ধে, লোক না খেয়ে মারা গেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা, উনি সাপোর্ট দিয়েছিলেন এটার জন্য, ঠিক আছে। এবং একই সঙ্গে ইসরায়েল এবং প্যালেস্টাইন কনফ্লিক্টও তিনিও ছিলেন, তিনিও সাপোর্ট দিয়েছেন। তাহলে এই যে ওয়ারমঙ্গার, যুদ্ধবাজ, যারা দেশে দেশে যুদ্ধ করে বেড়াচ্ছে গরিব দেশগুলোতে, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া, গরিব দেশগুলোকে একটা পর একটা ধ্বংস করছে, বিশেষত মুসলিম দেশগুলোকে ধ্বংস করে যাচ্ছে। আপনি এমন একটা লোককে বসিয়েছেন, তিনি তাদের সঙ্গে আলিঙ্গন করছে, তাদের গলায় গিয়ে চুমু খাচ্ছে। এই জন্য বসেছে। এই যেখানে তো আছে আমাদের 3 জন নেতা, আমি তাদেরকে জিজ্ঞাসা করি, এই জন্য কি আপনার ডক্টর ইউনূসকে বসেছেন? এটা কি দরকার ছিল? তাহলে এই যে একটা দুর্দশার মধ্যে আপনারা পড়েছেন, এখান থেকে কেন আপনারা কি করে আপনারা বাইরে হবেন? আমি চিন্তা করছি, আমি ঘুমাতে পারি না, আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে ভীষণভাবে চিন্তিত। সেটা আজকের না, কিন্তু এখন এই পরিস্থিতি ভিন্ন। এই পরিস্থিতিটা আমরা তৈরি করেছি, আমি কাউকে দোষারোপ করব না, এটা আপনাদের দোষ। কারণ আপনারা রাষ্ট্র কাকে বলে, সরকার কাকে বলে, কি করে গণক্ষমতা তৈরি হয়? হাতের কাছে আল্লাহ তাআলা তিনি আপনাকে তার নেয়ামতের মতন ক্ষমতা দিছে, আপনারা সেই ক্ষমতা ফেলে দিয়েছেন, আপনারা সেই ক্ষমতা ফেলা দিয়েছেন। এর চেয়ে দুঃখ আর কিছু হতে পারে। আপনারা সেই ক্ষমতা নেন নাই, নিয়ে বলেন নাই যে আমরা যেটা চাই চুপ্পুর অধীনে, চুপ্পুর কাছে শপথ নেওয়া, আমরা এরকম কোনো উপদেষ্টা সরকার চাই না। আমরা আমাদের সরকার চাই, যে সরকার আমাদেরকে নতুন করে বাংলাদেশ গঠন করতে সহায়তা করবে। আমরা কিন্তু সেই দাবি তুলি নেই। যখনই গঠনের কথা বলতেন, তাহলে আজকের এই মিটিংটা, এই যে মিটিং করছে, এটা হয়তো ভিন্ন রকম মিটিং। এটা হয়ে যেত গঠনতান্ত্রিক কাউন্সিল, মানে নতুন বাংলাদেশ কেমনে বানাবো তার জন্য আলাপ আলোচনার তর্ক বিতর্ক। এখন কি উপর থেকে কতগুলো কমিশন বসাই দিয়েছেন আপনি, যারা সব আওয়ামী লীগের, সব পুরনো লোক। আপনাদেরকে গত 15 বছর যারা শোষণ করছে, এরাই সব, তারাই। আর আপনারা বসে বসে এখানে বেরান্ডা বাজাতেছে। আপনাদের সমস্যার সমাধান হবে না, ধরে নিতে পারেন। আপনার খাতা লিখতে পারেন, কিছু কিছু সংস্কার পাবেন না, এটা আমি বলি না, এটা আন্দোলনের ফলে এমনিতেই হয়, ঠিক আছে। কিন্তু আমরা এই পার্থক্যগুলো না জানলে, যে রাষ্ট্র গঠন করতে হয় আগে, আর রাষ্ট্র গঠন করলে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে একটা গঠনতন্ত্র বানাতে হয়। সেই গঠনতন্ত্র যখন বানাতে যাবে, তখন যারা ইসলামপন্থী তারা বলে আমরা একটা ইসলাম চাই আমাদের রাষ্ট্রে, বলতে তো পারে, চাইবে না? তাদের অধিকার আছে তো নাকি? যারা ইসলামে বিশ্বাস করে তারা বলবে, যারা নবীর উম্মত, তারা বলবে আমাদের নবী আমাদেরকে যে মর্যাদা দিছে,
আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আমাদেরকে যে আদর্শ দিয়েছে, সেই আদর্শের ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই। এটা কি অন্যায় হবে? অন্যায় হবে? আচ্ছা, আসতে বলছেন কিন্তু জোরে করতে হবে। বুঝা গেল আপনাদের ঈমান কম। আমি কিন্তু চাই নবী, একদম নবীর পথে যেতে। আমি নবীর পথে যেতে চাই। আসেন কেউ? যদি থাকেন তাহলে সেই নবীর পথটা কী হবে? ক্লিন্টনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বাইডেনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, প্যালেস্টাইনকে মুক্ত করতে হবে, প্যালেস্টাইনের জনগণের পক্ষে দাঁড়াতে হবে। এই হলো মজলুমের পক্ষে ইসলাম দাঁড়ায়। আমার নবী সিপাহ সালার ছিলেন। উনি পরকালের টিকিট বেচে নাই, বেচে উনি সারা দুনিয়া শাসন করছে। উনি কে জাহান্নামে যাবে, কে দোজখে যাবে, এই ফতোয়া দেয় নাই। বসে বসে যুদ্ধ করতে হয়েছে তাকে সরকার পরিচালনা করতে হয়েছে, রাষ্ট্র পরিচালনা করতে হয়েছে। তিনি কি বলছেন, কি শিক্ষা দিয়েছেন আমাকে? তিনি বলছেন দুনিয়াতে রক্তপাত থাকতে পারবে না, রক্তের ভিত্তিতে কোনো সম্পর্ক হবে না। তিনি বলছেন দুনিয়াতে গোত্রের ভিত্তিতে কোনো সম্পর্ক হবে না, দুনিয়াতে গোষ্ঠীর ভিত্তিতে কোনো সম্পর্ক হবে না, দুনিয়াতে জাতির ভিত্তিতে কোনো সম্পর্ক হবে না। একমাত্র সম্পর্ক হবে যারা আত্মসমর্পণকারী, যারা আত্মসমর্পণ করছে, হাত তুলে ফেলছে যে আমরা তোমার আবেগ, আমরা তোমার দাস, আমাদের জীবন মৃত্যুর যারা সীমাবদ্ধ, আমরা কোনোদিনও সত্য কি জানবো না, তুমি একমাত্র সত্য, তুমি একমাত্র সত্য। আমরা হাত তুলে ফেলছি। এবং আমার কাজটা কি? এখন যে কাজটা সহি, জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে লড়াই, এটি হলো সঠিক কাজ। যদি এটা বুঝি তাহলে যখন তুমি মাজার ভাঙো তখন তোমার বিরুদ্ধে দাঁড়াই আমি। কারণ হলো তুমি মজলুমের উপর তুমি হামলা করতেছো, দরিদ্রের উপর। তুমি যদি মনে করো সমাজের মধ্যে ওখানে অনৈতিক কাজ হয়েছে, পুরো সমাজে অনৈতিক কাজ চলতেছে, আসো আমরা নতুন সমাজ বানাই। হোটেলে হয় না অনৈতিক কাজ? হোটেলে গাঁজা খায় না, বড় বড় কনসার্টে গাঁজা খায় না, তো ওখানে যাও না কেন? হারাম নেই? গরিবের উপরে কেন? তাহলে বোঝা গেল তোমার উদ্দেশ্য খারাপ। তুমি ইসরায়েলের এজেন্ট, বাংলাদেশে আইসা তুমি কি করতেছো? এই মুসলমানদের মধ্যে গন্ডগোল লাগাইতেছো। এখন শুরু করছো ফরহাদ মাজার হলো উনার ইসলাম মানা যাবে। ফরহাদ মাজার ইসলাম তো তোমাকে আমি মানতে পারিনি, আমার রসুলের ইসলাম মানতে পারছি। আমার কিসের ইসলাম? আমি পাবো কোথায় ইসলাম? আমি তিনি কি চান, এই যে সিপাহ সালার তিনি কি চান, তিনি কী ধরনের সমাজ চেয়েছেন, তিনি কী ধরনের বিশ্ব সমাজ চেয়েছেন, তিনি কি করে জালিমের বিরুদ্ধে লড়াই করছেন, তার প্রচারক আমি তার পক্ষে, তার উম্মত বলে, তার যে দার্শনিক যে দিকটা, দার্শনিক দিকটা, এটা রাজনৈতিক দিক, এটা ব্যাখ্যা করার জন্য তিনি যদি আমাকে এতটুকু তৌফিক দিয়ে থাকেন, সেটাই খেলে আমি প্রচার করছি। আর তো কিছু করছেন না। তো তুমি আমার বিরুদ্ধে কেটে দেবে? তুমি কি ইন্ডিয়ান এজেন্ট? তুমি ভারতীয় এজেন্ট? তো ভারতীয় এজেন্ট না হলে তো লালন গাঁজা খায়, পাইছো কোথায়? লালন গাঁজা খায়, তুমি পাইছো কোথায়? ফকিরদের মধ্যে তো এগুলো নাই, লালনের কোনো গানের তো এটা নাই। লালনের লাইন সহজ, ভাব দিলে পরে তবে রাঙাচরণ। আর যদি কথা বলো এই যে আমি ভাব দিচ্ছি, আর যদি আপনার কাছে ভাব নেই, তাহলে আমরা আল্লাহকে পাবো। যদি আমি মানুষকে একত্র করতে পারি, উম্মাকে একত্রিত করতে পারি, তাহলে আমি আল্লাহকে পাই, আমার রসুলকে পাবো। তাহলে আমি এটাই বলছি, তার ওখানে কোনো মাজার নাই। লালন, আমি কিছু বিভ্রান্তি আপনাদেরকে পরিষ্কার করতে চাই। লালনের ধারার মধ্যে মাজারের কোনো ধারা নেই। ধাম আছে, স্মৃতি, কিন্তু মাজার নেই। কারণ লালন কখনোই তিনি কোনো মৃত জিনিস পূজা করেন। উনি বলেন জ্যান্ত মানুষই, যার চিন্তা সজীব, যার জ্ঞান সজীব, যে কি করে, সে সালাত আদায় করে, দাইমি সালাত কায়েম করে, একমাত্র সেই কোরআন বুঝতে পারে।
আপনি চিন্তা করতে আপনি পারেন না, আপনার চিন্তার শক্তি নাই। আপনি মায়ের পেট থেকে আসছেন, আল্লাহ আপনাকে বিবেক দিছে, চিন্তা দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, বোঝার ক্ষমতা দিছে, আপনি কিচ্ছু ব্যবহার করেন না। আপনি কথা কথা দলিল দলিল করেন। কোরআন কি দলিল নাকি ওহি? বাবারা, ওহি। এটা কি দলিল? তো তুমি তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছো দলিল বলে। তুমি তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। তোমাকে বিবেক দিয়েছে পড়ার জন্য। আল্লাহর কি ছাপাখানা আছে যে ছাপায় ছাপায় কোরআন শরীফ পড়ার জন্য আছে? আছে কি না? তো তাহলে বই দিয়ে কী করবো? বই পূজা করবো না পড়বো? তাহলে কোরআন তো পড়বো, বুঝবো। বলছে আমি হেদায়েতের জন্য পাঠাইছি। কোরআন কি বলছে? আমি হেদায়েতের জন্য আসছি। যারা জ্ঞানী ব্যক্তি তাদের জন্য এটা কি পরামর্শ। মানে আজকে 2024 সালে আমি যদি বাংলাদেশ গঠন করতে চাই, আর আমি যদি এই হুদাল্লিল মুত্তাকিন কথাটা মনে রেখে কোরআন পড়ি, আমি ইনশাল্লাহ বাংলাদেশ কোন দিকে যাবে তার পথ খুঁজে পাবো। আমার তো পড়েই তো করতেছি। আমার এখনকার কাজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো, মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাস্ত করা। রসুলের সময় মক্কা বিজয় বলতে বুঝে তো কুরাইশদের অহংকার তর্প চূর্ণ করার জন্য মক্কা বিজয় করা। আর এখন মক্কা বিজয় বলতে বুঝে কি বোঝায়? ওয়াশিংটন জয় করা। মক্কা বিজয় বলতে বোঝায় আজকে ইউরোপ জয় করা। মক্কা বিজয় বলতে বোঝায় কি বোঝায়? দিল্লি জয় করা। করতে চান না? করতে চান? তাহলে রসুলের হিম্মত হলে তার যে শক্তি, তার যে রুহানি শক্তি, রুহানি শক্তি মানে তার যে রাজনৈতিক শক্তি, এর যে সংমিশ্রণ করেছে এবং তার সঙ্গে যে আল্লাহর রহমত তিনি পেয়েছেন, এটা তিনি করতে পেরেছেন। আমিও তার কাঙ্গাল, আমিও তার কাঙ্গাল। আমরা প্রত্যেকে তার কাঙ্গাল। আমরা প্রত্যেককে নিজের মতন করে তার সঙ্গে একটা সম্পর্ক করি। আমার কাজ দর্শন, আমার কাজ পড়া, আমার কাজ বোঝা এবং সেটা প্রচার করা সহজভাবে, যেন আমার রসুলের উম্মত তারা বিভক্ত না হয়ে যায়, তারা যেন ঐক্যবদ্ধ থাকে এবং তারা যেন আমাদেরকে বুঝে। এর আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ শুনে আমাদেরকে কি বললো? বললো যে কমিউনিস্টদের তোমরা মার। তো কমিউনিস্টদের আপনারা মারছে না, এটা করা যাবে। মার্কস কখনো বলে নাই যে তিনি নাস্তিক, করতেও বলে নাই। তিনি উল্টাটা বলছে। তিনি বলছে ধর্ম করি, ধর্ম হলো গরিবের চোখের পানি। কারণ ইহলোকে তার যেটা পাওয়ার কথা সেটা সে পায় নাই, তার চোখের পানি হলো ধর্ম। আর মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের শিখাইছে কাল মাস মাসে নাকি নাস্তিক ছিল, কিচ্ছু নেই এগুলো মাথা লাগা। কমিউনিজম মানে মার্ক্স বলছে মানুষের যে স্বভাবটা কি সামাজিক থাকে। এই যে আপনারা বসছেন, আমি কি র্যাব দিয়ে ডাকাইছি আপনাদের? পুলিশ দিয়ে ডাকাইছে? দারোগাটিকে ডাকাইছে? ডাকায়নি। কিন্তু স্বভাব হলো সে সামাজিক, সে ভালো কথা শুনতে চায়, সে ভালো কাজ করতে চায়। এটা তার ফিতরাতের মধ্যে আছে। সে সামাজিক, কথাটা খেয়াল করেন। সে সামাজিক, সে সমাজ চায়, সে সমাজে বাস করতে চায়। তাহলে তার ফিতরা, তার স্বভাবের মধ্যে আল্লাহটা দিয়ে দিয়েছে। তাহলে এই ফিতরাতের বিকাশটাকেই কাল মার্ক্স বলছে যে এটা নাম হলো সমাজতন্ত্র। ওই যে আমরা যে সমাজতন্ত্র শুনি, এটা কাল মার্ক্স লেখে না। তাও তিনি লেখা বলছে এটা আমি ব্যবহার করতেছি। কেন করতেছি? কারণ আমার কাছে ভালো শব্দ নেই। যদি তিনি তখন ইসলাম জানতো, কাল মার্ক্স যদি তখন ইসলাম ভালো করে বুঝতো, আমার রসুল সম্পর্কে জানতো, পড়তে জানতো, বা তিনি তখন তো যেহেতু তিনি কোথায় বড় হয়েছে? বিদেশে বড় হয়েছে। তিনি একজন জার্মান, বড় থাকছে লন্ডনে। যেমন তিনি ইসলাম ধর্ম সম্পর্কে তার খুব জ্ঞান সীমিত ছিল, তিনি এবং এঙ্গেলস। যদি তিনি জানতেন তাহলে তিনি কমিউনিজম শব্দটা ব্যবহার করতেন না, তিনি ইসলামে ব্যবহার করতেন। যদি জানতেন তিনি ইসলামে ব্যবহার করতেন। যে মানুষের ফিতরাতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে সামাজিক হওয়া, ব্যক্তি স্বার্থ ত্যাগ করে সমাজের স্বার্থ আগে দেখা। এই জন্য ইসলামে ব্যক্তি স্বার্থ পরে, সমাজ আগে। খুব সোজা, এটাকে বলে সমাজতন্ত্র। এটার মধ্যে এই কমিউনিস্টদের কাহিনী বলে লাভ নেই, খুব সহজ। তাহলে আমরা যদি এগুলো যখনই দার্শনিকভাবে বুঝবো,
যখনই বুঝে যাব তখনই দেখব যে আমরা কত মহান একটা, কত বিশাল একটা ধর্মের উত্তরাধিকারী, এবং এটাকে কত শক্তিশালীভাবে আমরা সামনে নিয়ে এগোতে পারি আমাদের জনগোষ্ঠীকে একত্রিত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য। তো আমি যেহেতু অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করছেন আপনাদেরকে, আমি সে প্রশ্নগুলোর উত্তর দেব, কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করতে একটু ব্যাখ্যা করতে চাইছিলাম, সেটা হলো যে ফ্যাসিজম নিয়ে। কারণ এই ব্যাপারে অনেক ভুল ধারণা আছে, এবং অনেকে প্রশ্ন করে আমাকে যে ভাই, আওয়ামী লীগকে কি আবার আমরা পরবর্তী নির্বাচনে রাখবো? আপনারা তো জিজ্ঞাসা করছেন আমাকে নাকি? তাহলে প্রথম কথা হচ্ছে, আমরা ফ্যাসিবাদ বলতে কী বুঝি? শব্দটা কিন্তু আমাদের না, এটা একটা ইটালিয়ান শব্দ। শব্দটা খুব যে আমরা বুঝি ভালো, এটা ঠিক না। আবার আমিও ব্যবহার করি, আবার তার সঙ্গে আলাদা ফ্যাসিস্ট শক্তি। ফ্যাসিবাদ আর ফ্যাসিস্ট শক্তি এক না। আবার ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাও আলাদা, তিনটা এক জিনিস। এখন ফ্যাসিবাদটা কি? আমাদের সকলের মধ্যে ফ্যাসিবাদ আছে, আমাদের সকলের মধ্যে একটা ফ্যাসিবাদী কর্তা থাকে। সে কর্তা কি বলে? সে বলে, তুমি খালি সহি, তুমি সত্য, আর অপরে মিথ্যা। এটি হলো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আসছে। ফলে যারা নির্বাচন করেন তাদেরকে ভাবতে হবে যে নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ আসে। যদি আমি মন খুলে না বলি যে আমার চিন্তাটা এরকম আমি ভাবি, যদি আমার আরেক ভাইকে কি বোনকে না বলি যে ভাই তোমরা কি চিন্তা করো একটু বলো, আমরা সকলে যে রাষ্ট্রটা বানাবো, আমরা সকলে মিলা যেভাবে চিন্তা করি ওটাই হবে আমাদের রাষ্ট্র। আর আমি যদি মনে করি ফরাদ মজা যে আমারটাই সহি, আর কারো কথা শুনতে হবে না, তাহলে কিন্তু আমি ফ্যাসিস্ট। ঠিক তেমনি দেখেন, যখন আপনি মাজার ভাঙেন আপনি কিন্তু ফ্যাসিস্ট। কারণ আপনি মনে করেন আপনার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাই সহি, কিন্তু মাজার ভাঙাটাই তো ফৌজদারি অপরাধ। আপনি বলতে পারেন মাজারের পক্ষে না, আমি খুব ভালো, আমি মাজারের পক্ষে না, আমি মৃত জিনিস পূজা করি না, আমার রসুল এটা আমাকে শিখায় না। কিন্তু আবার একই সঙ্গে অলিয়া উলিয়া, আমাদের নবী রসুল, তাদের যে স্মৃতি, তাদের যে ঐতিহ্য, এটাকে ভাঙা যে পদ্ধতি, এটা কিন্তু ইসরায়েলি পদ্ধতি। ইসরায়েল এটা করে। সে করছে কি, আরবের বিভিন্ন স্মৃতিচিহ্নগুলো, আমাদের রসুলদের অলিয়াউলাদের বিভিন্ন চিহ্ন তারা মুছে ফেলায়। তারা বলছে যে এই জেরুজালেম আর এই যে প্যালেস্টাইন, এটা নাকি ইহুদিদের, আল্লাহ নাকি চুক্তি করে এটা ওদেরকে দিয়ে দিয়েছে। আপনারা বিশ্বাস করেন? আল্লাহ নাকি চুক্তি, নাকি রিয়েল এস্টেট এজেন্ট, দেখছেন রিয়েল এস্টেট এজেন্ট, ওই যে জমি জমা ঠিক করেছে, আল্লাহ চুক্তি করে তাদেরকে নাকি ইসরায়েল দিয়ে দিয়েছে। এটা ইহুদিরা করে। আমরা কি ইহুদি? এখানে কি ইহুদি? তাহলে জমি রেজিস্ট্রি করেন কেন? এখন চুপ করেছেন, মালিকানা তো তার, তো আপনি জমি রেজিস্ট্রি করেন কেন? তাহলে মুখে বলতেছেন মালিকানা তার, কিন্তু রেজিস্ট্রি করতে হবে, এটা কেন? এ দেখতে পাচ্ছেন, এই জুদাইজমটা আমাদের মধ্যে কিন্তু রয়ে গেছে। ফলে মুখে বলে কিন্তু হবে না যে আমি রসুলের উম্মত। রসুলের কি জমির মালিকানা ছিল? একটা দেখাতে পারেন পর্চা জমির মালিক ছিল? দেখাতে পারবেন? তা চুপ করে থাকবেন না। যদি দেখাতে না পারেন, তাহলে ইসলাম মানে হলো যে সবসময় সমাজ তার কাছে, ব্যক্তিগত মালিকানাই পড়ে, সমাজ আগে, ব্যক্তি পড়ে। দেখতে পাচ্ছেন কি করে আমরা ইহুদি হয়ে থাকি। ঠিক তেমনি যখন আমরা বলি যে আমার চিন্তাটাই শেষ চিন্তা, আমি আত্মসমর্পণকারী না, আমি কখনো নিজেকে প্রশ্ন করব না, আমি কিন্তু ফ্যাসিস্ট হব। কেন? কারণ আল্লাহ আমাকে কোরআন দেবার আগে, কোরআন আমি পরে পাই, মায়ের পেট থেকে বেরোবার পরে আমি কোরআন পাই, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, উস্তাদের কাছ থেকে, মাদ্রাসার কাছ থেকে। কিন্তু আল্লাহ কী দিয়ে আমাকে পাঠায়? আল্লাহ আমাকে পাঠায় বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে।
বিভিন্ন বৃত্তি দিয়ে পাঠায়, চিন্তা করবার ক্ষমতা দিয়ে পাঠায়। যদি আমি এই সমস্ত ক্ষমতা বাদ দিয়ে একটা কাগজ যার অর্থ আমি বুঝতে চেষ্টা করি না, যে কেউ আমাকে বলে দিল এইটা না কোরআনে লেখা আছে, আমি তার কথা বিশ্বাস করে নেমে পড়লাম, তাহলে কী হয়ে গেলাম? আমি কিন্তু ফ্যাসিস্ট হয়ে গেলাম। আমি কোরআনকে খারাপভাবে ব্যবহার করলাম। আমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে বোঝার জন্য, বলছে এটা উদাল্লিল মুত্তাকিন, এটা বোঝার জন্য আমি এই কী করবো, এটা যারা মুত্তাকি তাদের জন্য এটা হেদায়েত স্বরূপ পরামর্শ পেতে পারে। তাহলে সেখান থেকে আমরা এই জায়গায় যাই। তো এখন দেখেন, খেয়াল করেন যে এই মুসলিম ফ্যাসিজম শব্দটা তাঁর, হিটলার এটাও তাঁর, এই ফ্যাসিজম তিনি নিয়ে আসছেন। এখন যারা আমাকে বলেন যে আওয়ামী লীগকে কি আমরা ইলেকশন করতে দেব কি না, আমি জার্মানির আইনের কথা বলি। তারা ফ্যাসিজমকে কি তাদের দেশে রাখছে নাকি রাখে না। তো এখন দেখি আমি যদি খুঁজে পাই আপনাদেরকে বলতে পারবো। জার্মানিতে ফ্যাসিজমকে, হিটলারের যে নাৎসি পার্টি, এটাকে নিষিদ্ধ করে দিয়েছে। কেমন? এটাকে নিষিদ্ধ করার আইন আছে। সে আইন হলো এটা বর্ণবাদী, কারণ সে মনে করে সে উচ্চ জাতি, আর ইহুদিরা নিম্ন জাতি, বর্ণবাদ। আর সে সময় তারা যখন ইহুদিদেরকে মানত, তাদেরকে নাম বলতো মুসলমান। তারা এত ঘৃণা করতো মুসলমানদেরকে, ইহুদেরকেও তারা বলতো মুসলমান। তাহলে মুসলমান শব্দটা আপনারা যারা ব্যবহার করেন, এটা কিন্তু জার্মানদের কাছ থেকে আসছে, যারা ওই ইহুদিদের হত্যা করার জন্য পুড়াই মারবার সময় ওদেরকে মুসলমান বলে মারত। কেন মারত? আপনি যেমন কুকুরকে মারবার আগে কুত্তা বলে গালি দেন না, কুত্তা বলে গায়ে না দিয়ে ভালো লাগে না, কুত্তা বলে মারেন, আগে তো খারাপ নাম দিতে হবে। তো ইউরোপে মুসলমান ছিল একটা খারাপ নাম। মুসলমানরা এতই খারাপ যে এদেরকে ওই কী বলে গ্যাস চেম্বারে পুড়ে মারতে হবে। আমরা কিন্তু মুসলিম, আত্মসমর্পণকারী মুসলমান কোনো জাতি নেই, মুসলমান বলে কোনো জাতি নেই। যখনই মুসলমান জাতির মধ্যে ঢুকে যাবেন, আপনি কিন্তু নাৎসি পার্টি হবেন। আপনি যখন মুসলমান জাতি, আপনি কিন্তু নাৎসি পার্টি। ইসলামী জাতিবাদ নেই, বর্ণবাদ নেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর ধর্ম, কত উন্নত ধর্ম। সেই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে কেন আজকে জার্মানিতেও আপনার এই ফ্যাসিবাদকে নিষিদ্ধ করা গেছে। তাহলে বাঙালি জাতিবাদ যেমন খারাপ, ঠিক তেমনি ইসলামী জাতিবাদ মুসলিম জাতিবাদের সমানভাবে খারাপ। ইসলাম জাতিবাদ বরদাস্ত করে, এর মধ্যে জাতিবাদী কোনো পরিচয় নেই। তাহলে সেখান থেকে আমরা কোথায় যাব? আমরা দেখব 1949-এ 1949 সালে জার্মানি যে আইন, সে আইনের মধ্যে তাদের যে আইন আর্টিকেল 21, সেখানে কিন্তু এটা নিষিদ্ধ ছিল। ইটালিতেও তাদের যে কনস্টিটিউশন, সেখানে আর্টিকেল 12, সেখানেও কিন্তু যে ফ্যাসিস্ট দল নিষিদ্ধ ছিল। অস্ট্রেলিয়াতেও এটা নিষিদ্ধ ছিল। তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে যে আমাদের এখানে যারা অনেক সময় প্রশ্ন করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কিনা, প্রথমত এই দেশে কোনো ফ্যাসিবাদকে যেন আবার না ওঠে, তার জন্যে আমাদের আইনি এবং সাংস্কৃতিক লড়াই এবং বুদ্ধিবৃত্তিক লড়াই আমাদেরকে চালাতে হবে। তার মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থে একটা সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো, এবং সে সুন্দর সমাজ গঠন করার মধ্য দিয়ে আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। তো আমি কথা বলে শেষ করে, আমাকে আপনারা অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, আমি কোথায় রাখছি সেটা খুঁজে বের করতে হবে। তো আমি চেষ্টা করব কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে, তারপরে আমার বক্তব্য শেষ করব। এরপর আপনারা চাইলে আমাকে আরও প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে না? রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন
হচ্ছে না কেন? এটা তো উত্তর তো আমার কাছে পুরা নাই। এটা হবে যে এটা তো আমাদেরকে অবশ্যই এই দাবিটা তুলতে হবে। সকল দলমতকে নিয়ে অভ্যুত্থানকারী ছাত্র জনতার নেতৃত্বে নতুন দলের ঘোষণা আসছে না কেন? এটা যারা নতুন দল করার চিন্তা করছেন তাদেরকে যে নতুন দল করতেই হবে এমন তো কোনো কথা নেই। যারা পুরনো দল আছে তারা তো বদলাতে পারে, আমাদের জনগণের আকাঙ্ক্ষা তারা তো গ্রহণ করতে পারে। তো আমরা বলবো যে যারা নতুন দল করার অধিকার প্রত্যেকেরই আছে, কিন্তু আমাদের দরকার এমন সব রাজনৈতিক দল যারা জনগণের অভিপ্রায়টা বুঝবে এবং এটা বাস্তবের জন্য তারা আন্দোলন সংগ্রাম করবে। প্রশাসনের পুরনো আমলাদের কাছে পদ দেওয়া হচ্ছে না কেন? প্রশাসনিক পুরনো আমলাদের পদ দেওয়া হচ্ছে না কেন? আমি এটা বুঝি নাই। হ্যাঁ, রদবদল পুরনো আমলাদের আপনি বাদ দেখছেন। আচ্ছা, প্রথমত আমলাদের তো আমরা দু একদিনে বানাতে পারবো না, ঠিক না? যদি গণঅভ্যুত্থানে আমাদের এই তরুণ ভাই বোনরা যদি সফল হতো তাহলে যেটা করা যেত যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে 5 থেকে কি ইভেন তার চেয়ে বেশি আমরা সহকারী দিতে পারতাম, তরুণ সহকারী। এরা রাষ্ট্র পরিচালনা শিখত এবং অতি দ্রুত সেখানে থেকে তারা বিশেষ পরীক্ষা দিত। তাহলে 1 বছরের মধ্যে আমরা কিন্তু খুব ভালো ভালো তরুণ আমলা গণঅভ্যুত্থানের পক্ষে আমরা কিন্তু পেতে পারতাম। তো আমরা তো এই সুযোগগুলো গ্রহণ করিনি। আমরা এই সুযোগগুলো গ্রহণ না করার ফলে আমরা এই বিপদের মধ্যে পড়ে গেলাম। আচ্ছা, তারপরে ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হোক, তো এটা দাবিটা তোলেন। কিন্তু আমি মনে করি এটা অনেক দেরি হয়ে গেছে। আমরা মনে করি যে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে, করে আমরা এগোতে পারবো। কেমন? এবং সংবিধান যখন সংশোধন করা হয় আরও কিন্তু সংবিধান রক্ষার সব ঠিক আছে, যেটা বলেছি সেটা আমরা মনে করি যে আমাদেরকে নতুন করে আমরা এটা নিয়ে আমরা ভাবতে হবে। সেটা শিক্ষক চৌমনি কলেজ, ভাইয়ের নাম মোহনুদ্দিন, না মোহনুদ্দিন। আরেকটা প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম, আমি বিনয়ের সাথে 2টি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। কোনো অনির্বাচিত সরকার, রাষ্ট্র সরকার, সংবিধান, শিক্ষা ব্যবস্থা সহ সার্বিক জীবন ব্যবস্থার সংশোধনে কতটা সফল হতে পারে? তো ঠিক আছে, কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন কোনো সরকার আসে এটা কিন্তু নির্বাচিত সরকার, কারণ তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচন করছে, ভোট দিয়ে না। ভোটে যখন নির্বাচিত হয় তখন সেই নির্বাচন হয় মেজরিটি, সংখ্যাগরিষ্ঠের নির্বাচন। আর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নির্বাচন হয় সেটা সংখ্যাগরিষ্ঠ না, সেটা সমস্ত জনগণ গণঅভ্যুত্থানের পক্ষে তাকে নির্বাচিত করে। ফলে মনে রাখবেন, গণঅভ্যুত্থানের সরকার মানেই নির্বাচিত সরকার। কিন্তু এই নির্বাচিত সরকার নিজেকে জনগণের দ্বারা নির্বাচিত সরকার আকারে ঘোষণা করে নাই। এখানে হলো বিপদের জায়গা। তারা নিজেদেরকে যেটা করেছে সেটা হলো তারা শেখ হাসিনার সংবিধানের অধীনে চুপ্পুর কাছ থেকে শপথ নিয়ে তারা একটা অনির্বাচিত উপদেষ্টা সরকার তারা নিজেরাই করেছে, গণঅভ্যুত্থান করেনি। এটা তারা করেছেন, আমরা করিনি। ফলে এটার দাম তাদেরকে নিতে হবে। নতুন বাংলাদেশে ইসলাম, কমিউনিজম ও বাঙালি জাতীয়বাদের মতো পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক আদর্শ সহাবস্থান করতে পারবে কিনা? প্রথমে ইসলামকে যদি আমরা জাতিবাদে পরিণত না করি, যদি ইসলামের কথা না বলে আমরা মুসলিম জাতিবাদ করি, আমরা মুসলমান, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, অতএব এটা মুসলমানদের দেশই হবে, তাহলে এটা হবে ফ্যাসিস্ট, এটা আমরা ঐক্যবদ্ধ করতে পারব না। যদি আমরা ইসলামের কথা বলি তাহলে বলি এই দেশে একমাত্র ইসলামই জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে। কী করে? খেয়াল করেন, আমরা 71-এ যুদ্ধ করেছি,
যুদ্ধে আমাদের ঘোষণা কি ছিল? সাম্য ছিল না? আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা ছিল সাম্য। এটা কি ইসলামের আদর্শ না? ইসলাম কি সাম্যে বিশ্বাস করে? করে। তাহলে ইসলাম পাইলাম সাম্যে। এরপরে কি আসলো? মানবিক মর্যাদা। ইসলাম কি মানবিক মর্যাদা বিশ্বাস করে না? করে। আর এরপরে কি বললাম? আমরা বললাম সামাজিক ন্যায় বিচার, ইনসাফে ইসলাম বিশ্বাস করে না? এই তো আপনি পেয়ে গেছেন ইসলাম। এটা তো আপনি 1972 সালে পেয়েছিলেন। এটা হারালেন কেমন? এটা কি করে হারালেন? আর যদি বলেন যে আমি একটা ইসলামী রাষ্ট্র চাই, প্রথমত ইসলামী রাষ্ট্রের ধারণাটা হয় না, কারণ রাষ্ট্রটা আধুনিক খ্রিস্টীয় রাষ্ট্র থেকে এই ধারণা পাইছি আমরা। কারণ ইসলাম বিশ্বাস করে না রাষ্ট্র সবরের, তারা মনে করে আল্লাহ সার্বভৌম। ঠিক আছে? তাহলে আধুনিক রাষ্ট্রকে যদি আপনি ইসলামে যোগ্য করান, তাহলে এটা কিন্তু ইসলামে হবে না, কিন্তু আদর্শ হতে পারে। এটা একটা রাষ্ট্র যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আপনি আরও ঢোকান, আপনি খোঁজেন কোরআনে আর কি কি আদর্শ যেটা সকলে গ্রহণ করে, আরও আলোচনা করতে পারেন। আপনি বলতে পারেন যে ইসলামে আল্লাহ কি বলছে, হায়াত, মওত এবং জীবিকা আল্লাহর হাতে। আপনি বলতে পারেন যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কোনো মানুষের জীবিকা হরণ করা যাবে না। আপনি বলতে পারেন আমরা এমন রাষ্ট্র চাই যে রাষ্ট্রে মানুষের জীবন হরণ করা যাবে না, গুম করা যাবে না, মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা যাবে না। এই তো সব ইসলামের সঙ্গে। আপনার তো আলাদা করে এটার উপরে ইসলাম নাম লিখবে তো দরকার নেই। তাহলে আপনি হেকমার সঙ্গে, জ্ঞানের সঙ্গে আরও আন্তর্জাতিক বিশ্বে কী করে শক্তিশালী একটা রাষ্ট্র তৈরি করবেন, তার বিষয়টি নিয়ে আপনি আলাপ আলোচনা করেন। এর আগে কীভাবে চলেছিল প্রশাসন কী করে চলেছিল বিভিন্ন মুসলিম দেশগুলোতে, ইসলাম কী সব প্রস্তাব করেছিল, ওটা নিয়ে আলোচনা করেন। এই সময় 2024 সালে অনেক বড় বড় দার্শনিক এসছেন। ওয়ার অন টেররের মধ্য দিয়ে তাকে মোকাবেলা করতে গিয়ে সারা দুনিয়াতে অনেক বড় বড় দার্শনিক আসছে, যারা ইসলামের দ্বারা অনুপ্রাণিত, কী করে ইসলামের দ্বারা নতুন একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তুলে যায় সেই বিষয়ে তারা লেখালেখি করছেন। অনেক সমৃদ্ধ জায়গায় গেছে ইনশাল্লাহ, বহুদূর। আজকে সারা পৃথিবীর যারা আমরা যাদেরকে বলি মুসলিম, তারা এগিয়ে গেছেন। তারা নতুন করে তাদের কোরআন শরীফ পড়ছেন, নতুন করে বোঝার চেষ্টা করছেন, নতুন করে ইসলামের ইতিহাস তারা বোঝার চেষ্টা করছেন। পাশ্চাত্যের সব কিছু বিনা বিচারে মেনে নেব এইরকম কোনো মানসিকতা আজকাল খুব কম এখন মুসলিম দেশে আপনি দেখবেন। ফলে আমাদের সামনে অনেক বড় সুযোগ রয়ে গেছে। ঠিক আছে? এরপরে যেটা প্রশ্নটা আসছে সেটা হলো যে দেশে থেকে আমরা আরেকটি স্বাধীন সার্বভৌম পেয়েছি। আচ্ছা, আমরা পাইনি আসলে। ঠিক, আমি আলোচনা বুঝতে পেরেছেন, আমরা পাইনি, আমাদের আরও লড়াই করতে হবে। কিন্তু বাংলাদেশের প্রথম যে দুটি যুদ্ধ 1971 সালে হয়েছে, সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের অনেক অবদান রয়েছে, আমি একমত, অবশ্যই আছে। কিন্তু বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে শেখ মুজিবুর রহমানের সকল মূর্তি ভেঙে ফেলা হয়েছে কেন? খুব ভালো প্রশ্ন। শেখ মুজিবের অবদান স্বীকার করা আর শেখ মুজিবুর রহমানের বড় মূর্তি বাঁধিয়ে বলা যে বাংলাদেশের জনগণের অবদানের জন্য একমাত্র শেখ মুজিব অবদান রাখেছেন, আর কেউ রাখেন নাই, এটা কি আপনারা মানেন? ঠিক আছে? মওলানা ভাসানীর কোনো অবদান নেই, শেরে বাংলা ফজলের কোনো অবদান নেই, তাহলে অবদান আছে। তাহলে ফ্যাসিজম যখন আসে তখন সে একটা মহানায়ক বানায় এবং বড় বড় সে এরকম ছবি টাঙিয়ে রাখে। ছবি টাঙিয়ে সে একটি দেশের ইতিহাসকে সে মুছে ফেলার চেষ্টা করে। ফলে শেখ মুজিবুর রহমানের এই বড় বড় মূর্তি ভেঙে ফেলাটা সঠিক হয়েছে।
কেন সঠিক হয়েছে? যদি ইতিহাস বইতে যদি কেউ লেখে শেখ মুজিবের কোনো অবদান নেই, আমি তখন আবার প্রতিবাদ করব। যদি খালি মাওলানা ভাসানীকে সামনে আনেন, আমি প্রতিবাদ করব। তাহলে যার যা ঐতিহাসিক অবদান এটা আপনাকে স্বীকার করতে হবে। যখনই আমরা এটা করব তখনই আমরা একটা জনগোষ্ঠী, এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী, যে জনগণ নিজের ইতিহাস সম্পর্কে সচেতন। আর ফ্যাসিজম সবসময় অতীতের ইতিহাস, অতীতের ঐতিহ্য মুছে ফেলে, নইলে ফ্যাসিজম কাজ করতে পারে না। সেই শিক্ষা ব্যবস্থার মধ্যেও সে এমন কারিকুলাম ঢোকায় যাতে আমাদের ছেলেমেয়েরা ভুলে যায় সে কি। তার ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তার ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এই বাচ্চারা যখন বড় হয় তখন এরা সবগুলো কী হয়? হাতের লিগ হয় অথবা হেলমেট লিগ হয়, ঠিক না? এই জন্যে আমাদেরকে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়তে হবে এবং সকলের অবদান আমাদেরকে মেনে সকলের সমালোচনা সহ তাদের দুর্বলতা সহ আমাদেরকে করতে হবে, ঠিক আছে? এরপরে আসছে আমরা কিভাবে বাঙালি ও মুসলিম এই দুটি পরিচয় একসাথে করব। বাঙালি মুসলিম তো করার কোনো দরকার নেই, বাঙালি মানেই তো মুসলিম। বাঙালি মানেই মুসলিম। এই দেশে বাংলা ভাষাকে বাঙালির ভাষা করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ইসলাম। আপনারা যারা সুলতানি আমল ভুলে গেছেন, হোসেন শাহ আমল ভুলে গেছেন, আগে বাংলা ভাষাকে স্বীকার করতে না বলে এটা পাখির ভাষা, কিচিরমিচির, এটা নাকি ভাষা হতে পারে। ফলে ভাষা লিখতে হলে এটা আসতো সংস্কৃত ভাষা থেকে। পশ্চিম বাংলা যখন তারা তাদের বাংলা ভাষা লেখা শুরু করে, ওটা ছিল সংস্কৃতের প্রধান ভাষা। এবং পশ্চিম বাংলার বাঙালিরা তারা কি তাদেরকে বাঙালি বলে? কি বলে? ভারতীয়। আমরা বলি বাংলাদেশি এবং আমরা বাঙালি, এটাই বলি। এবং বাঙালি হতে গিয়ে আমাদের কিন্তু রক্ত দিতে হয়েছে, এত সহজে কিন্তু বাঙালি হন না। বাঙালি হওয়ার জন্য আপনাকে রক্ত দিতে হয়েছে, তো আপনাকে আবার আলাদা করে বাঙালি মুসলমান বলে দরকার নেই। ইসলামের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ইসলামের ইতিহাস, এইভাবে বুঝতে হবে। এটা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে যখনই ইসলামের ইতিহাস আপনি পড়বেন দেখবেন যে কী করে বাংলা ভাষা গড়ে উঠেছে, বাংলার সংস্কৃতি গড়ে উঠেছে, বাংলা আমরা কথা কী করে বলছি। আপনি এখান থেকে যদি কলকাতা যান, আপনি কখনো বাংলার সাইনবোর্ড দেখবেন না, ইংরেজি অথবা হিন্দি। আর বাংলাদেশে ঢুকলে বাংলা ভাষা দেখতেছে। তো আমাকে আলাদা করে বাঙালি ভাষা হবে না, আমি আলাদা কি জানি, আমাদের দরকার নেই ওটা হওয়ার। ফলে এই দুটো পরিচয়কে আলাদা করার চেষ্টাটা বোকামি। কেউ যদি মনে করে আমাকে যে ঠিক আছে তোমার বাংলা ভাষার মধ্যে ইসলামের প্রভাব বলো, আমি বলতে পারবো সারাদিন সারা রাত। ইসলাম কী করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে? আলাউল কি ছিল না আমাদের এখানে? আপনারা তো আলাউলের নাম শুনছেন, বড় একজন করবেন। তারা তো বিভিন্নভাবে বাংলা ভাষা এবং সংস্কৃতিকে একত্র করে। আমরা অনেক প্রশ্ন দিচ্ছেন আপনারা, আমি সব প্রশ্ন পারবো না, আর 2-4টা করে বাকিটা আমি নিয়ে যাব। আমি কথা দিচ্ছি উত্তর পাবেন, কেউ উত্তর ছাড়া যাবেন না। আমি নিশ্চয়ই আমার ফেসবুকে পাবো যেগুলো মনে করি গুরুত্বপূর্ণ। আপনারা রেখেছেন আরেকজন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আমি কারো কাছে কিছু প্রত্যাশা করি না, যা করি নিজে করি। আমি যা কিছু করি নিজে করি, আমি জনগণের অংশ। আজকে আপনাদের কাছে আসছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাইনি, আমি জনগণের কাছে যাব। আপনাদেরকে দিয়ে করাবো, আপনাদেরকেই করতে বলবো, জনগণই করবে। যখনই জনগণ করে, জনগণ যখন কর্তা, এটা কি বলে? গণতন্ত্র। আপনি কি মনে করেন যে সরকার পূরণ করতে পারবে? না, আমি মনে করি না। গণঅভ্যুত্থানের প্রকৃত স্টেক হোল্ডার এবং কেন ক্ষমতা না নিয়ে অবিশ্বাস্য 11 খলনায়কদের চেয়ারে বসানো হয়েছে? এখন কি আর সম্ভব? হ্যাঁ, হয়েছে। যেটা ঘটে গেছে ওটা নিয়ে আর হাউতাস করে লাভ নাই। আগামীতে কী করব এটা নিয়ে আমরা আলোচনা করতে হবে।
প্রথম আলোচনা করতে হবে আমাদের চিন্তা অস্পষ্ট, আমরা পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করি, আমাদের একজনের সঙ্গে আরেকজনের যে ঐক্যটা দরকার সেই ঐক্যটা আমরা নষ্ট করি। এটা করা যাবে না। তারা কী কী করা যাবে না আর কী কী করবো এটা আমরা ধীরে ধীরে আমরা বুঝতে চেষ্টা করব। শিক্ষা, সংস্কার, মনুষ্যত্ব, নৈতিকতা, মূল্যবোধ সংযোজন করা প্রয়োজন, কারণ সব জায়গায় সেটার অভাব রয়েছে। নৈতিকতা শুধু শিক্ষার জন্য হয় এটা সত্যি না। আমার রসুল উম্মি ছিলেন। উম্মি মানে নিরক্ষর। রসুল কি পিএইচডি করছিলেন কোনো ইউনিভার্সিটি? রসুল কোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছিল, পড়াশোনা করছে। তাহলে নীতি নৈতিকতা এটা আল্লাহর তরফ থেকে বিবেক চিন্তা আমরা কিন্তু পেয়ে আসি। এটাকে চর্চা করা খুবই ইম্পর্টেন্ট। ফলে আপনি দেখবেন আপনার গ্রামের মধ্যে উচ্চ নীতি নৈতিকতা তাদের দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে তারা গরিব মানুষ, মজলুম, ও কিন্তু নীতিতে আদায় হয়েছে। সবচেয়ে বেশি নীতি নৈতিকতা বিচ্ছিত হয় যারা শিক্ষিত শ্রেণী। ফলে শিক্ষার সঙ্গে আমি নীতি নৈতিকতাকে এক করি না। আর সাধারণত নীতি নৈতিকতা বিকাশের ক্ষেত্রে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নীতি নৈতিকতা মানে আমাদের আত্মাকে গড়ে তোলা, আত্মাকে শক্তিশালী করে তোলা। সেক্ষেত্রে আমরা মনে করি এই নীতি নৈতিকতা বিকাশ করবার ক্ষেত্রে ধর্ম একটা ভূমিকা রাখে। এটা আপনারা ভুলে যাবেন। এরপর আসছে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ন্ত্রণ করার জন্য নাগরিক, রাজনৈতিক দল এবং সরকারের ভূমিকা কী হওয়া উচিত। প্রথম হলো ফ্যাসিজম। যারা বলে আমি সহি, তুমি মিথ্যা, আমারটাই মানতে হবে, এটা ফ্যাসিস্ট শক্তি। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করতেই হবে সাহসের সঙ্গে। এই মোকাবেলা করতে না পারলে আমরা কিন্তু সামনে অগ্রসর হতে পারব না। রাজনীতিবিদরা আমাদের রাজনীতিকরণ করছে, এরপর আমলাতান্ত্রিকরণ করছে, উভয় একে অপরের কাছ থেকে। দেখুন, আমি এই প্রশ্নগুলো দেখছি প্রায় বাকিগুলো প্রায় একই রকম। আপনারা প্রত্যেকে যেটা করছেন সরকার কেন্দ্রিক চিন্তা করতেছেন। প্রশ্নগুলো সরকার কেন্দ্রিক, রাষ্ট্র গঠন কেন্দ্রিক না। কেমন? এখন ধরুন যদি কালকে আপনাকে জিজ্ঞাসা করি, সরকারই একটু দেবে যে আমি নতুন আমরা পাবো কোথায়, উত্তর নেই। কিন্তু তার সঙ্গে জনগণকে নিয়ে একটা নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে, এটা কিন্তু সে মানতে বাধ্য। কারণ গণ-অভ্যুত্থান করেছে। এখন আমাকে সঙ্গে নিয়ে তুমি ঠিক করবা রাষ্ট্রের রূপটা কেমন হবে। আমাকে বাদ দিয়ে বাইডেনকে নিয়ে গেলে লাভ হবে, আমাকে বাদ দিয়ে তুমি যদি বিল ক্লিন্টনের কাছে যাও কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে এই চেতনার জন্মগ্রহণ করবে না যে রাষ্ট্র গঠন করার মানে হলো আমরা জনগণ আমরাই এটা করি, বাইরে থেকে উপর থেকে চাপে দিয়ে কেউ করে না, তাহলে কিন্তু আপনি আপনার পথটা খুঁজে পাবেন। তাহলে আপনি কী করবেন? ভুল পথে যাবেন। তা আমি এখানে থামলাম। আপনাদের সবার কাছে দোয়ার দরখাস্ত, দোয়া করবেন এবং আগামী দিনে যেন আমরা একটা শক্তিশালী ঐক্যবদ্ধ জনগণকে নিয়ে আমাদের আন্দোলনকে সামনে নিতে পারি। এবং শেষে আমাদের মেয়েরা, আজকে উমামা এবং আমাদের দুজন গুরুত্বপূর্ণ মেয়েদের পক্ষ থেকে নেতা আছেন, আমি খুবই আনন্দিত বোধ করছি। তাদের যে ভূমিকা এটা ছিল অসাধারণ এবং এটা আপনাদেরকে স্বীকার করতে হবে। আমরা অনেক সময় যেহেতু পুরুষতান্ত্রিক, আমরা খালি কি বলি ছাত্র বলি, ছাত্রী বলি না। যদিও বাংলা ভাষায় এইভাবে লিঙ্গ ব্যবহার হয় না, আমরা দুটোই মিন করে থাকবো। তবু এটা কোনো ভালো অজুহাত না। এটা আমিও করি এবং মনে করি যে এটা ভুল। ফলে আমরা মনে করি আমাদের তরুণরা এবং একই সঙ্গে তরুণীরা যে একটা অসাধারণ ঘটনা ঘটিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা মনে করি তারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দেবে। এই ব্যাপারে অন্তত আমি বিশ্বাস করি এবং তাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার যা কিছু করার আমি সেটা করবো। সকলকে ধন্যবাদ।